আসসালামু আলাইকুম, আমি আফসান আলমগীর খান। স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। বাংলাদেশকে এলডিসি দেশ হিসেবে উত্তরণে সহায়তার আশ্বাস দিয়েছেন বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এনগোজি ওকানজো ইয়োয়েলা। শুক্রবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এই আশ্বাস দেন তিনি। বাংলাদেশে বৈশ্বিক বাণিজ্য প্রতিষ্ঠানগুলোর সাপ্লাই চেইন স্থাপনে সহযোগিতার আশ্বাস দেন তিনি। এ সময় বাংলাদেশকে বৈশ্বিক উৎপাদনের বৃহত্তম হাবে পরিণত করা সম্ভব বলেও বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালককে জানান প্রধান উপদেষ্টা। এর আগে দাভোসে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী রে ডালিও এবং জেনেল গ্রুপের নির্বাহী কমিটির চেয়ারম্যান আমের আলী রেজা। সাপ্লাই চেনের একটা বড় অংশ যাতে বাংলাদেশে আসে সেটার জন্য প্রফেসর ইউনূস তাকে বলেছেন এবং উনি বলেছেন যে আমরা এই কাজটা করব, আমরা বাংলাদেশের জন্য এই কাজটা করব, বাংলাদেশে যাতে সাপ্লাই চেন রিলোকেট হয়। ইনফ্যাক্ট উনি কিন্তু সরাসরি বলেছেন যে ওনারা অলরেডি বলেছেন অনেককে অনেক বিগ বিজনেসকে পারসুয়েট করছেন যে তারা যেন বাংলাদেশে বাংলাদেশের জন্য তাদের সাপ্লাই চেনটা রিলোকেট করে। লন্ডনের হাসপাতালে 17 দিন চিকিৎসার পর আজ ছেলে তারেক রহমানের বাসায় ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার কথা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি জানান, হাসপাতালের ছাড়পত্র পেলে লন্ডন সময় শুক্রবার রাত 9টায় তারেক রহমানের বাসায় নেওয়া হবে খালেদা জিয়াকে। বিএনপি চেয়ারপারসন আগের তুলনায় এখন অনেকটা সুস্থ, তার শারীরিক অবস্থারও উন্নতি হয়েছে। তবে লিভার প্রতিস্থাপনের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন আরও জানান, এ বিষয়ে আরও কিছুদিন পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া। লিভার বিশেষজ্ঞ প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চলবে তার চিকিৎসা। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় তাকে। গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার স্থায়ী মুক্তির আদেশ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার ছেলে তারেক রহমানের বাসায় ফেরার খবর জানতে লন্ডন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াদ আহসান। রিয়াদ, খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্বন্ধে নতুন কোনো তথ্য আছে কি? আর পরবর্তী কি চিকিৎসা ব্যবস্থা নেওয়া হবে? জি, আফসানা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি দর্শকদেরকে জানাচ্ছিলেন যে আজকে বেগম খালেদা জিয়া ৮ তারিখে ভর্তি হওয়ার পরে প্রায় ১৬ দিন পরে তিনি আজকে বাসায় ফিরে যাওয়ার একটি প্রস্তুতি চলছে। তবে তিনি এখনো কিন্তু হাসপাতালে অবস্থান করছেন। আমি আপনাকে যেটি বলতে চাই সেটা হচ্ছে যে হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার ব্যবহৃত যে আসবাবপত্র সেগুলো কিন্তু গাড়িতে তোলা হয়েছে ইতিমধ্যে, কালকে রাতেই শুরু হয়েছে এবং আজকেও কিছু নেওয়া হয়েছে। এবং বেগম খালেদা জিয়ার কয়েকটি রিপোর্ট করবার জন্য যে ২ জন ডাক্তার কিংস কলেজ হাসপাতাল থেকে এসেছিলেন তারা বেশ কিছু পরীক্ষা করতে বলেছিলেন যাবার আগে, অর্থাৎ বাসায় যাওয়ার আগে তারা বেশ কিছু পরীক্ষা করতে বলেছিলেন। তো সেই পরীক্ষা নিরীক্ষাগুলো ইতিমধ্যে হয়তোবা হয়ে গেছে, কিন্তু ডাক্তাররা বসে একটা সিদ্ধান্ত দিবেন যে না, ঠিক আছে, এই টেস্টগুলোর রিপোর্ট আমরা হাতে পেয়েছি, এখন তিনি যাবার জন্য প্রস্তুত আছেন। তো আশা করা যাচ্ছে যে লন্ডন সময় রাত্র ৯টা থেকে ১০টার ভেতরে হয়তো সেই ছাড়পত্রটা তিনি পাবেন এবং এটাকে ডাক্তাররা বলতে চাচ্ছেন যে ছুটিতে তিনি যাচ্ছেন, অর্থাৎ তিনি কিন্তু চিকিৎসাধীন অবস্থাতেই থাকবেন। দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালের প্যাট্রিক কেনেডির অধীনে তিনি ভর্তি আছেন এবং জনাব তারেক রহমানের বাসায় যখন তিনি থাকবেন তখন তার সাথেও এই হাসপাতালের একটা সম্পূর্ণ যোগাযোগ থাকবে। অর্থাৎ সেখান থেকেই যদি কোনো জরুরি কোনো পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন হয় তাহলে বেগম খালেদা জিয়ার কিন্তু এই হাসপাতালে আর আসার প্রয়োজন হবে না, যদি কিনা তিনি আরো বাড়তি কোনো চিকিৎসার জন্য এখানে না আসেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনাকে জানিয়ে রাখি যে আপনি জানতে চাচ্ছিলেন যে চিকিৎসা ব্যবস্থাটা তাহলে কেমন হবে। চিকিৎসার ব্যবস্থাটা এরকম হবে যে আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার অনেকগুলো সমস্যা রয়েছে, তার ভিতরে ডায়াবেটিস রয়েছে, লিভার সিরোসিস রয়েছে এবং কিডনি সংক্রান্ত জটিলতা রয়েছে এবং হার্টের জটিলতা রয়েছে। অর্থাৎ এই সকল জটিলতা রেখে ওনার যে ভবিষ্যৎ যে কর্ম পরিকল্পনা, অর্থাৎ ওনাকে যে লিভার ট্রান্সপ্লান্ট এবং যে বিষয় রয়েছে সেই অবস্থায় আনবার জন্য তার শরীরে একটি স্থিতাবস্থা দরকার, অর্থাৎ একটি ভালো অবস্থা না হলে এই অপারেশনের দিকে ডাক্তাররা যেতে চাচ্ছেন না। যেহেতু তার বয়স হচ্ছে ৭৯ বছর, সুতরাং ডাক্তাররা এই বিষয়টা বেশ সতর্কতার দৃষ্টিতে দেখছেন।
তবে আজকে আরাফাত রহমান কোকোর যে মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান ডাক্তাররা আসবেন, সেখানেও আমরা তাকে জিজ্ঞেস করবো যে তাহলে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা আর কি কি বিষয় আমরা দর্শকদেরকে জানাতে পারি। তখন আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। আফসানা। গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেসবুকের ভেরিফাইড পেজে তারেক রহমান এ উপলক্ষে গণতন্ত্র হত্যা ও বাকশাল কায়েম নিয়ে বক্তব্য দেন। লিখিত বিবৃতিতে তারেক রহমান বলেন, ১৯৭৫ সালের এই দিনে আওয়ামী লীগ ক্ষমতাকে কুক্ষিগত করতে বহুদলীয় গণতন্ত্রের গলা টিপে হত্যা করে, একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করে। এই ব্যবস্থা প্রতিষ্ঠা করতে তারা চতুর্থ সংশোধনী পাশ করে সংবাদপত্র বন্ধ করে মাত্র 4টি সংবাদপত্রকে প্রকাশের অনুমতি দিয়েছিল। বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, দীর্ঘদিন ধরে বিরোধী মত দমনে সব ধরনের রীতিনীতি লঙ্ঘন করে আসছিল আওয়ামী লীগ। 5 আগস্টের পট পরিবর্তনের পর সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় বাক স্বাধীনতা রক্ষা ও ভোটের অধিকার ফিরিয়ে দিতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। ন্যূনতম জাতীয় ঐক্যমত না থাকলে 24-এর গণ অভ্যুত্থান বিপর্যয়ের মধ্যে পড়তে পারে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে সীমান্ত হত্যা বন্ধ সহ বেশ কয়েকটি সমস্যা সমাধানের দাবিতে বিক্ষোভ সমাবেশে এই মন্তব্য করেন তিনি। বক্তব্যে জুনায়েদ সাকি বলেন, সম্প্রতি সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে। বিষয় দুটি পরস্পরের জন্য খুবই প্রয়োজনীয় জানিয়ে সাকি বলেন, নির্বাচনের আগে কিছু সংস্কার দরকার, তবে সংস্কারের জন্য নির্বাচনও জরুরি। তাই দুই বিষয়কে সমান গুরুত্ব দিয়ে কাজ করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, বাংলাদেশ কোন পথে যাবে এখন এই বিষয়টি গুরুত্বপূর্ণ। বলেন, ফ্যাসিস্ট ব্যবস্থাকে বিদায় করতে হলে সকলের ঐক্যমত জরুরি। সংস্কারের পক্ষ নিয়ে কেউ যদি নির্বাচনকে বিলম্বিত করার কথা বলেন, সেটাও মানুষ নেবে না। আবার নির্বাচনের কথা বলে সংস্কার যদি আড়াল হয়ে যায়, সেটাও মানুষ গ্রহণ করবে না। আমরা সংস্কার চাই, আমরা নির্বাচন চাই, এবং সেই কাজ করতে গেলে আমাদের জাতীয় ঐক্যমত্য, ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের উপর দাঁড়াতে হবে। মনে রাখবেন, ন্যূনতম জাতীয় ঐক্যমত্য না থাকলে অভ্যুত্থান বিপর্যয়ের মুখে পড়তে পারে। ৭২-এর সংবিধান দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় উল্লেখ করে নতুন সংবিধান প্রণয়নে সব রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। বিকেলে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে জুলাই আগস্টের বর্বরোচিত গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার, নাগরিক অধিকারের দাবিতে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আয়োজিত মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস শীর্ষক সমাবেশে তিনি এই আহ্বান জানান। গণপরিষদ নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বানও জানান তিনি। এছাড়া সরকারের সংস্কার কাজে বাধা আসলে তা প্রতিহতের জন্য প্রস্তুত থাকতে জনগণের প্রতি আহ্বান জানান নাসিরউদ্দিন পাটোয়ারি। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান এবং এনসিটিবির চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করেন আদিবাসীরা। একই সাথে সমাবেশ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে 15 জানুয়ারি এনসিটিবির সামনে আদিবাসী ও অধিকার কর্মীদের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ইন্ডিজেনাস আর্টিস্ট ইউনিটি পাঠ্য বইয়ের আদিবাসী শব্দ সংবলিত গ্রাফিতি পুনর্বহালের দাবিতে এই সমাবেশের আয়োজন করেন তারা। সমাবেশে সমতল আদিবাসী অধিকার ও বাংলাদেশ আদিবাসী ফোরামের কমিটির সদস্য রিপন চন্দ্র বানাই বলেন, আদিবাসী কোনো বিচ্ছিন্ন জাতিগোষ্ঠী নয়। হামলার সুষ্ঠু তদন্ত না হলে সারা দেশে আন্দোলন গড়ে তোলার কথাও জানান তিনি। এনটিভিতে সংবাদ প্রচারের পর জুলাই অভ্যুত্থানে আহত রাকিবের পাশে দাঁড়িয়েছে বেনুকা ললিত কলা কেন্দ্র। সংস্থাটির পক্ষ থেকে রাকিবকে নগদ অর্থ সহায়তার পাশাপাশি দেয়া হয়েছে একটি কম্পিউটার। ভবিষ্যতেও রাকিবের পাশে থাকবে বলে জানায় তারা। এমন সহায়তা পেয়ে এনটিভির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জুলাই অভ্যুত্থানের রাজপথের যোদ্ধা রাকিব। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। মা বাবা হারানো এক যুবক রাকিব খান দারিদ্র্যের কষাঘাতে লেখাপড়া এগোয়নি বেশি দূর। লড়াকু মানসিকতার রাকিব জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে এখনও কাতরাচ্ছেন বিছানায়। চিকিৎসা সহায়তার জন্য হাত পেতেছিলেন জুলাই ফাউন্ডেশনে, সাড়া পাননি সেখান থেকেও। এ অবস্থায় নিজের শরীরের সাথে ভবিষ্যৎটাও বড় ভারী মনে হচ্ছে রাকিবের। জুলাই অভ্যুত্থানের এই যোদ্ধাকে নিয়ে চলতি মাসের 16 তারিখ এমন একটি সংবাদ প্রচার করেছিল
এনটিভি। বৈষম্য আন্দোলন ছাত্র সমাজ যারা আছে তাদের কাছে গিয়েছি, ওনারা বললো যে ফার্স্ট এমআইএস নিবন্ধন না হলে নাকি সাহায্য দিতে পাবো না। রাকিবের এই যুদ্ধদিনের সংবাদ সরকারি দপ্তরের কোনো কর্তা কিংবা জুলাই ফাউন্ডেশনের কারো হৃদয় স্পর্শ করতে না পারলেও রাকিবের সহায়তায় এগিয়ে এসেছে বেসরকারি একটি সংস্থা। বেনুকা ললিত কলা কেন্দ্র রাকিবকে নগদ অর্থ সহায়তার পাশাপাশি উপহার হিসেবে দিয়েছেন একটি কম্পিউটার। ভবিষ্যতেও রাকিবের পাশে থাকার কথা জানিয়েছেন তারা। আমি ধন্যবাদ জানাচ্ছি এনটিভি কর্তৃপক্ষকে, তারা খুব সুন্দরভাবে একজনকে সিলেক্ট করেছেন যাকে দিয়ে আমরা নিজেরাও তৃপ্ত হচ্ছি এবং আমরা চাইব যে আমাদের এই ক্ষুদ্র অনুদান দিয়ে আমাদের রাকিব সাহেব সুস্থ হয়ে উঠুন এবং সুন্দর জীবনে ফিরে আসুন। বাংলাদেশের যে কোনো ক্রান্তি লগ্নে বেনুকা সবসময় দেশের পাশে থেকেছে। যখন এত আহত হচ্ছে, এত নিহত হচ্ছে আমরা দেখলাম, তখন থেকে আমরা আমাদের কমিটিকে একটা জুম মিটিং করলাম যে আসলে আমাদেরও কিছু একটা করা দরকার। সেইখান থেকে যে আসলে এই ছাত্রদেরকে সাহায্য করার জায়গা থেকে, যেহেতু আমরা ছাত্রছাত্রী নিয়ে কাজ করছি। এদিকে আহত রাকিব এনটিভির পাশাপাশি তার পাশে দাঁড়ানোয় বেনুকা ললিত কলা কেন্দ্রের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বেনুকা ললিত কলা কেন্দ্রকে বিশেষভাবে ধন্যবাদ, যেহেতু ওনারা আমার এত বড় একটা উপকার করছে, আমার বাসায় আসছে, আমি তো এখন হাঁটাচলা করতে পারি না। এনটিভিকেও অনেক অনেক ধন্যবাদ, তাদের মাধ্যমে ওনারা খবরটা শুনতে পারছে, আমার এখানে আসছে বিদায় আমার এই উপকারটা হয়েছে। রাকিব এখনও প্রত্যাশা করছেন তার মতো যারা আহত যোদ্ধা রয়েছেন তাদের ভবিষ্যৎ বিনির্মাণে এগিয়ে আসবে সরকার। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তিতে রাজধানীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ জুমা রাজধানীর আজিমপুর জামে মসজিদে দোয়ার আয়োজন করেন অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি রিয়াজউদ্দিন আহমেদ মনি। পরে লালবাগ এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ও নিহত স্বজনদের খোঁজ খবর নেন তিনি। এলাকার মানুষের সুখে দুঃখে সবসময় পাশে থাকার কথাও জানান বিএনপির প্রয়াত সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর ছোট ভাই রিয়াজউদ্দিন আহমেদ মনি। পরে আন্দোলনে নিহত একজন বিএনপি কর্মী ও একজন ছাত্রের পরিবারকে অর্থ সহায়তা প্রদান করেন তিনি। বাংলাদেশ ক্রোকারিজ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সাভারের ভার্তুকায় কৃষি বাড়িতে দিনভর এই আয়োজনে যোগ দেন দেশের সিরামিক শিল্পের ব্যবসায়ীরা। অনুষ্ঠানের শুরুতে 2024-2026 2 বছর মেয়াদী কমিটির শপথ পাঠ করানো হয়। পরে কমিটির সদস্যদের বরণ করে নেন আয়োজকরা। নতুন কমিটির সভাপতি মনির হোসেন দেশের ব্যবসায়ীদের উন্নয়নে তার কর্মপরিকল্পনা তুলে ধরেন। কৃতজ্ঞতা জানান দেশের এই শিল্প খাতকে এগিয়ে নিয়ে যাওয়া নেপথ্যের কারিগরদের প্রতি। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল রাফেল ড্র, যার প্রথম পুরস্কার দেয়া হয় মোটরসাইকেল। ছুটির দিনে ক্রেতা ও দর্শনার্থীর পদচারণায় জনসমুদ্রে পরিণত হয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। দেশের নানা প্রান্ত থেকে মেলায় এসেছে মানুষ। ছাড়কৃত দামে ইলেকট্রনিক্স এবং নিত্যপণ্য কিনতে ক্রেতারা ভিড় জমাচ্ছেন স্টলগুলোতে। দেশে তৈরি ইলেকট্রনিক্স পণ্যের সাশ্রয়ী দাম ও মান ভালো হওয়ায় ক্রেতাদের আগ্রহ বেশি। বিস্তারিত জানাচ্ছেন আবির আহমেদ। ছুটির দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এমন উপচে পড়া ভিড়। বিভিন্ন স্টল ঘুরে দেখার পাশাপাশি কেনাকাটায় ব্যস্ত মেলায় আসা দর্শনার্থীরা। তবে ভিড় বেশি গৃহস্থলী ও ইলেকট্রনিক পণ্যের স্টলগুলোতে। বিশেষ করে মেলা উপলক্ষে মূল্য ছাড় দেওয়া এসব পণ্যের প্রতি বেশি আগ্রহী হচ্ছেন ক্রেতারা। ক্রেতারা বলছেন মেলা প্রাঙ্গণ দূরে হয় ছুটির দিন বাদে অন্য দিনগুলোতে আসা কষ্টকর। প্রতি বছর বাণিজ্য মেলা না আসলে ভালো লাগে না, যতই বলি না কেন এত দূর হওয়া সত্ত্বেও ইচ্ছা করে না আসতে, কিন্তু বাণিজ্য মেলা বলে কথা। ছুটির দিন অনেক বেশি ভিড়, পরিবারের সহ এসেছি, ভালো লাগছে। ইরানি স্টল, থাইল্যান্ডের স্টল, এখান থেকে কসমেটিক্স কিনলাম। অন্যান্য দিনের তুলনায় ছুটির দিনে মেলার চিত্র অনেকটাই ব্যতিক্রম। পরিবার ও বন্ধুদের নিয়ে মেলায় ভিড় জমিয়েছেন ক্রেতা ও দর্শনার্থীরা। তাদের পদচারণায় জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরে থেকেও ঘুরতে এসেছেন কেউ কেউ। ঢাকার কাছে তালতলা, ওখান থেকে বাণিজ্য মেলা এখানে আসার পর আর আসা হয়নি, তো এর প্রথমবার আসলাম এখানে। ভালোই লাগছে, ভালোই, কিন্তু একটু ক্রাউডেড দেখছি আজকে ফ্রাইডের জন্য। ব্যবসায়ীরা বলছেন ছুটির দিনগুলোতে দুপুরের পর থেকে ক্রেতা দর্শনার্থীদের ভিড় বেড়ে যায়। এতদিন উপস্থিতি কম থাকলেও শুক্রবারে ক্রেতা উপস্থিতি নিয়ে সন্তোষ জানান তারা। আমরা টার্গেট নিয়েছিলাম যে ফ্রম 1 জানুয়ারি টু 31 জানুয়ারি পর্যন্ত
আমরা একটা টার্গেট নিয়ে কাজ করতেছি, যে আমাদের একটা ভিশন ছিল যে এত সেলস হবে। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি। আরও 3টা শুক্রবার পেয়েছি, ওই তুলনায় এই শুক্রবার অনেক ভালো আমাদের রেসপন্স পেয়েছি। इंशाल्लाह हम लोग तो ऐसा करते हैं, सोचा मगर ढाका में होने से बहुत अच्छा होगा। विजय सरोनी में जो आगे होता था उधर कस्टमर अच्छा आता है। বিক্রেতাদের আশা সামনের দিনগুলোতে বেচাকেনা আরও বাড়বে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।